টিবিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আজকে আমরা আলোচনা করব ঘরমুখ মানুষের ঈদ যাত্রা নিয়ে। আমাদের সাথে কথা বলতে যুক্ত হচ্ছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। জনাব মোজাম্মেল হক চৌধুরী, আপনাকে টিবিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম ঈদ মুবারক। থ্যাংক ইউ। গতকাল 26শে মার্চ এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরী থেকে সড়ক, রেল এবং নৌ ও আকাশপথে ঈদযাত্রার পরিস্থিতি এবং অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এই পর্যবেক্ষণের বিস্তারিত একটু জানতে চাই। দেখুন, আমরা যেটা দেখেছি, রাজধানী থেকে প্রায় 1.5 কোটি মানুষ গ্রামের বাড়িতে যাবে। এখানে এই বাজার সহ নানান কারণে প্রায় 22,74,00,000 ট্রিপ যাত্রীর যাতায়াত সম্পর্ক হবে বিভিন্ন শ্রেণীর গণপরিবহনে। আমরা এখানে সড়ক পথ, রেলপথ, নৌপথ, আকাশপথ প্রতিটি পদের বিশ্লেষণ করেছি। এখানে আমরা যেটা লক্ষ্য করছি, এখানে এই পরিমাণ মানুষের যাতায়াত হবে। 382 কোটি টাকার বেশি অতিরিক্ত আদায় হচ্ছে, যেটা সাধারণ মানুষের জন্য অনেকটা দুর্ভোগের কারণ হিসেবে দাঁড়িয়ে যাবে। সুতরাং আমরা এই অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করা, পথে পথে ছিনতাইকারীদের উৎপাত, সড়কে ডাকাতির সংখ্যা, এই সমস্ত জায়গাগুলোতে ট্রেস করেছি। এই জায়গাগুলোতে আসলে মানুষের দুর্ভোগ যাতে সহনীয় মাত্রায় নিয়ে আসা যায়, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা যায়, সেই দাবিগুলো গতকালের সংবাদ সম্মেলনে তুলে ধরেছি। আপনারা বলছেন যে ঢাকা থেকে প্রায় 1,50,00,000 মানুষ গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাবে, আর ওই যে টাকার অ্যামাউন্টের কথা বলছিলেন সেটা আমি গণমাধ্যমে দেখলাম যে বাড়তি 832 কোটি টাকা ভাড়া আদায়ের কথা বলছেন। এইটা আসলে কিভাবে নিরূপিত হয়েছে? এখানে আমরা একেবারে অটোরিকশা, অটো টেম্পো, হিমেল ফলার, বাস, ট্রাক, মিনি বাস, দূরপাল্লার বাস, ঢাকার সিটি সার্ভিসের বাস, লঞ্চ, টেম্পো, গাড়ি সহ আমরা প্রত্যেকটা গাড়িকে ট্রেস করেছি। এতে আমরা এই পরিসংখ্যান বাস, ট্রাক, ট্রেন, রেল এবং আভ্যন্তরীণ রুটের বিমান সার্ভিস সহ প্রত্যেকটা বিষয়কে নিয়ে আসা হয়েছে। এটার আসলে বিস্তারিত প্রতিবেদন নিশ্চয়ই আপনার হাতে আছে। এই প্রতিবেদনে একেবারে খাত ভিত্তিক আমরা ন্যূনতম হিসাবটা নিয়ে এসেছি। আর এই হিসাবটা আরো অনেক গুণ, যদি পুরো চিত্রটা নিয়ে আসা যেত আরো কয়েক গুণ বাড়ত, এবং সারা দেশের হিসাব করলে এই হিসাব প্রায় 10 গুণ বাড়বে বলে আমরা মনে করি। আচ্ছা, এই যে একটা হিসাব গেল যে একটা বাড়তি ভাড়া আদায় হচ্ছে, এছাড়াও আমরা যেটা দেখি যাত্রীর দুর্ভোগ থাকে রাস্তায়। অনেক সময় এই মৌসুমে এসে রাস্তা ঠিক করতে শুরু করা হয় কিন্তু পরবর্তীতে ঠিক হয় না। এই যে আপনাদের যে পর্যবেক্ষণ, এর মধ্যে আসলে সারা বাংলাদেশের এইবার যাত্রীদের যে যাতায়াত হবে, ঈদমুখ মানুষ যে বাড়িতে যাবে বা আসবে, এই রাস্তার পরিস্থিতি আপনাদের পর্যবেক্ষণে কি দেখা গেছে? আমরা সড়ক ও জনপথ অধিদপ্তর সারা দেশে 155টি স্পটে যানজটের কথা বলেছে। আমরা লক্ষ্য করেছি সারা দেশে প্রায় 1080টি স্পটে যানজট হচ্ছে অলরেডি। ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের 6 লেনের এই জাতীয় মহাসড়ক, এখানেও কিন্তু আমরা যানজট লক্ষ্য করছি। ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অনেক স্পটে ইতিমধ্যে যানজটের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে আছে নসিমন পরিবহন, ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা এবং মোটরসাইকেল। এটা সড়কের দুর্ঘটনা এবং যানজটের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে। এই যে আপনারা বলছেন যে মহাসড়কের কথা বলছেন, এর মধ্যে আমরা জানি যে মূল রোডগুলো হচ্ছে উত্তরাঞ্চলের একটা বড় চট্টগ্রাম, সিলেট এবং খুলনার এই রাস্তা দিয়ে যে বাস যাতায়াত করে, তার মধ্যে আপনারা কোনো জোনকে কি আলাদা করে মানে বিপজ্জনক ভাবে রিপোর্টের মধ্যে নিয়ে আসছেন কিনা, যে এই জায়গা দুর্ঘটনা? আমরা মনে করি চট্টগ্রাম কক্সবাজার ঢাকা সিলেট মহাসড়ক সবচেয়ে দুর্ঘটনা প্রবণ অঞ্চল, এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাজধানী যাত্রাবাড়ি থেকে কুমিল্লার অংশ সবচেয়ে বেশি দুর্ঘটনা প্রবণ এলাকা বলে আমরা মনে করি। এই জায়গায় বাড়তি কোনো নিরাপত্তার সুপারিশ করেছেন কিনা? এটা আমরা বাড়তি নিরাপত্তার সুপারিশ করেছি, এবং এটার জন্য আমরা অলরেডি হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সাথে একাধিক দফা আমাদের বৈঠক হয়েছে এবং তাদেরকে জানিয়েছি।
আচ্ছা, এখন একটু আমরা একটু নৌপথে যাই। বাংলাদেশে নৌপথ বলতে আসলে ঢাকা শহর তো অন্তত নৌপথের হিসাব যদি বলি সেক্ষেত্রে সদরঘাট বা নারায়ণগঞ্জের নদী বন্দরগুলোর কথা বলা হয়। এই জায়গা নৌপথের যাত্রা আসলে ঢাকা থেকে আপনাদের পর্যবেক্ষণে কি উঠে আসছে? নৌপথে আসলে ঘাট ইজারাদারদের বেপরোয়া লুটপাট চলছে। আমরা অলরেডি এটা বলেছি, ইজারাদাররা শর্ত লঙ্ঘন করে ঘাট পারাপারের যে টোল আর যে পরিমাণে আদায় করার কথা তার কয়েক গুণ বাড়তি আদায় করছে। এছাড়াও নৌপথে ইতিমধ্যে আমরা কয়েকটি সমস্যা চিহ্নিত করেছি। আগে ট্যাক্স শ্রেণীতে ভাড়া নেওয়া হতো 150 টাকায়, যে পথে যাওয়া যেত ওই পথে তারা এখন কৌশলে ভাড়া বাড়ানোর হাতিয়ার হিসেবে তারা একই মানুষের যে যে জায়গায় শুয়ে যায় সেই জায়গাতে 2-3টি করে চেয়ার বসিয়েছে, অর্থাৎ একই স্পেস 3 জনের কাছে বিক্রি করছে, 3 গুণ বাড়তি ভাড়া আদায় করছে। এটা বিআইডব্লিউডি এর নজরে আসে নাই। আমরা বিআইডব্লিউডি এর এই বিষয়গুলো বলেছি এবং গতকালে আমরা গণমাধ্যমের বরাতেও এগুলো সরকারকে জানিয়েছি। জি। সুতরাং এই সমস্ত জায়গাগুলোতে আসলে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব না থাকায় এই ধরনের সংকটগুলো তৈরি হচ্ছে বলে আমরা মনে করি। সে কারণে বাস এবং লঞ্চের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে গণপরিবহনের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের স্থলে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আমরা জোর দাবি জানিয়েছি। আর দুইটা পথ বাকি থাকে বাংলাদেশে যদি আমরা হিসাব করি, সেটা হচ্ছে আকাশপথ আর রেলওয়ে। এই যোগাযোগে রেলওয়ে একটা বড় ভূমিকা রাখে। রেলের এবার যে টিকিট কাটা, অনলাইনে টিকিট কাটা যেটা চলছে, এইটা কতটা ফেয়ার হচ্ছে বা কতটা দুর্নীতিমুক্ত ভাবে হচ্ছে বলে আপনাদের পর্যবেক্ষণে কি উঠে এসেছে? ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা দেখেছি, প্রায় আমরা দেখেছি শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার পরেও টিকিট কালোবাজারি চলছে। ইতিমধ্যে অনেক কালোবাজারিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে, ধরেছে এবং আমরা দেখেছি 700 টিকিট একজন কালোবাজারের কাছ থেকে উদ্ধার হয়েছে। সুতরাং এখানে শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার পরেও রেল টিকিট কালোবাজারি থেকে বেরিয়ে আসতে পারেনি। অন্যদিকে ইঞ্জিন কোচ মেয়াদ উত্তীর্ণ রেল লাইন করে ফলে প্রায়শ রেল দুর্ঘটনা ঘটছে, লাইন দুর্ঘটনা ঘটছে। একটি একটি ট্রেনের লাইন দুর্ঘটনা ঘটলে ওই রোডে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করতে হয়। ফলে আমরা যেটা দেখি এই যে এই জায়গাগুলোতে আমাদের বড় ধরনের সংকট আছে, যেটা ঈদ যাত্রার জন্য একটা দুর্ভাবনার বিষয়। এখানে তখন নজরদারির জন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি, উপদেষ্টার সাথে কথা বলেছি। আকাশপথে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, আভ্যন্তরীণ রোডে কোথাও কোথাও ভাড়া দ্বিগুণ হয়েছে। আমরা দেখেছি এখানেও প্রায় 1 লাখ মানুষের যাতায়াত হয়, তাই এখানে 35 কোটি টাকার বেশি লুটপাট হবে। সুতরাং এই জায়গার চেয়েও আমরা এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অভিযান চালানোর জন্য অনুরোধ করেছি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ঢাকা শহরে দেখি যে ঢাকায় যে স্থানীয়ভাবে যেসব গাড়ি চলে, ধরেন মিরপুর থেকে গুলিস্তান বা গাজীপুর থেকে ঢাকা, এরকম যে বাসগুলো চলে এগুলো দূরপাল্লার বাস না। হ্যাঁ, সিটি বাস সার্ভিস। এই বাস সার্ভিসগুলো আমরা ঈদের মধ্যে দেখি যে বিভিন্ন দূরপাল্লার রাস্তায় যাতায়াত করে, সেই ক্ষেত্রে নিরাপত্তাজনিত যে শঙ্কা থাকে, এটা নিয়ে আপনাদের কোনো পর্যবেক্ষণ আছে কিনা? এটা আমরা গতকালের পর্যবেক্ষণেও বলেছি। আসলে আমাদের সংকটের কারণে, গণপরিবহন সংকটের কারণে এই যানবাহনগুলোকে ব্যবহার করা হয়। এই যানবাহনগুলো ব্যবহার করতে গিয়ে আমরা নানানভাবে সংকটে পড়ি। এগুলো দুর্ঘটনা এবং দুর্ভাবনার কারণ হিসেবে চিহ্নিত হয়। সুতরাং এইখান থেকেও বেরিয়ে আসা দরকার এবং সিটি সার্ভিসও যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারকে অনুরোধ জানিয়েছি। সবশেষ কোশ্চেন মোজাম্মেল ভাই আপনাকে করতে চাই যে সরকার পরিবর্তন হয়েছে 7-8 মাস হয়ে গেছে, এখনো কি পরিবহন সেক্টরে চাঁদাবাজি বা অন্য কোনো ধরনের অবৈধ রাজনৈতিক প্রভাব দেখছেন কিনা? আমরা এখনো দেখতে পাচ্ছি, এখনো সরকার পরিবর্তন হলেও চাঁদা কিছুটা কমেছে, কিন্তু ভাড়া না কমায় জনগণ এই সুফল পাচ্ছে না। অন্যদিকে এবার যে অতিরিক্ত ভাড়া আদায়, এই ভাড়া আদায়ের সাথে সাথে চাঁদা প্রভাবটা আরো বেশি বেড়ে যাবে। ফলে এই ভাড়া অন্য রাজ্যে বন্ধ করা না গেলে, যে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না করা না গেলে চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা যাবে না।